নমস্কার, গল্প সন্ধানীর আসরে সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। আজকে গল্প পাঠের আসরে আমার নিবেদন প্রখ্যাত সাহিত্যিক গজেন্দ্র কুমার মিত্রের লেখা গল্প মায়ার খেলা। আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেল গল্প সন্ধানীকে আপনারা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দেবেন, কমেন্ট করবেন আর আপনার পরিচিতদের মধ্যে শেয়ার করবেন। শুরু করছি আজকের গল্প গজেন্দ্র কুমার মিত্রের মায়ার খেলা। শৈশব পার হতে মানুষ কত কি ভাবে, ভাবতে ভাবতে ইচ্ছা জাগে বাল্য থেকে কৈশোরে, কৈশোর থেকে যৌবনে। কি না চায় পৃথিবীতে, এই চাইবার আছে বলেই অপূরন্ত কামনা। তবে যাদের সীমিত জীবনযাত্রা তারা অত কি চাইবে? কেউ শুধু স্ত্রীলোক, পুরুষের পক্ষে। মেয়েদের ইচ্ছা শুধুই পুরুষ, বলিষ্ঠ পুরুষ। তারপর অর্থ, সম্মান, যশ। কেউ শুধুই অর্থ, টাকা। প্রেম, সে তো ইচ্ছারই কথা। প্রেমের কত কি বৈচিত্র্য, যাকে বলে রকম ফের। এইসব কামনা বাসনা কখনো কখনো তাসের বাড়ির মতো ভেঙে পড়ে। কত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কত কি বিপুল ঘটনা ঘটে। ঈশ্বরের কথাও লোকে ভাবে বই কি, তবে সে আসে অনেক পরে, বা আসে না। পুরী শহরের একটি মাঝারি হোটেল। অনিলা বর্মনের একা থাকার কথায় এমনকি হোটেলও একটু ইতস্তত করেছিল। তবে এক মেম সাহেবও একা আছেন, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে আর কিছু বলতে পারলেন না মালিক। অনিলা বর্মনের স্বামী এক চা বাগানের ম্যানেজার ছিলেন। এছাড়াও তার কিছু বৃত্ত ছিল। অনিলার এক দিদিমার টালিগঞ্জে একটা ছোট বাড়ি আর হাজার কত টাকাও। তবে এসব কথা তখন মনে করার কারণ ছিল না। চা বাগান ছোট, তবু ম্যানেজার তো। বাংলো, ভৃত্য, রান্নার লোক, কি না ছিল। কাপড় আসতো কলকাতা থেকে, কিছু অলংকারও ছিল। সন্তানের মধ্যে একটি মেয়ে, সেও শুরু পায়। তবে লেখাপড়ার ব্যাপারটাতেই গোলমাল ছিল। অনেক চেষ্টা করে মাধ্যমিক পাশ করার পরই হাল ছেড়ে দিতে হলো। এইটাই বর্মন সাহেবের মসৃণ উজ্জ্বল জীবনধারায় বাধা হয়ে দাঁড়ালো। মেয়ে কি করবে? মা অনিলা বললেন, ওকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও, ভালো পাত্র দেখে। কিন্তু বাবা তাতে রাজি নন। মেয়ে অপর্ণা বোধহয় কিছু ভেবেই বলল, বাবা, আমি নার্স হতে চাই। নার্সিং আমার ভালো লাগে, তবে একটু উঁচু দরে, মানে তাতে যতটা লেখাপড়া বা শিক্ষা লাগে। শুনেছি কেরালায় মিশনারি কলেজ আছে, নার্সিং শেখানো হয়। মোটামুটি তারা অনেকটা ডাক্তারিও নাকি শিখিয়ে দেন। প্রথমটা ওরা উড়িয়ে দিয়েছিলেন। ধুর, তুই আমি রক্তপোষ ঘাটতে কেন, এমন কি আমার দুরবস্থা হয়েছে? বাবা বললেন। তার মা বললেন, না ওসব হবে না, অ্যাবসার্ড। কিন্তু মেয়েকে তারা আদর দিয়ে মানুষ করেছেন, তার প্রচণ্ড জেদ হবে এ তো জানা কথায়। মা বাবা এটা ভাবেনি। অপর্ণা কয়েকদিন পরেই বলল, আমি ওদের কাছ থেকে চিঠি পেয়েছি, আমি চলেই যাব। তোমরা টাকা দাও না দাও, ওখানে কিছু একটা করে নেব। খুব শখ পেয়েছিলেন বোধহয় বর্মন সাহেব। তিনি নিঃসন্দেহে টাকা বার করে দিলেন। তবে এর 3 দিন পরে, যেদিন মেয়ে গোছগাছ শুরু করেছে, পরের দিন চলে যাবে, সেই দিনই বর্মন সাহেব মারা গেলেন। ম্যাসিভ হার্ট অ্যাটাক। হাসপাতাল একটু দূরে, সেখানে নিয়ে যাওয়ারও সময় হলো না। ওখানে থাকা চলত, কিন্তু অনিলা আর রাজি হলেন না। স্বামী চলে গেলেন, মেয়ে সেই কোন সুদূরে পড়ে থাকবে, এখানে থেকেই বা লাভ কি? কলকাতায় বাড়িতে নিচে ভাড়াটে ছিল, কিন্তু অনিলা কখনো কখনো হয়তো কলকাতায় যাব এইভাবে ওপরটা ভাড়া দেননি, ওখানেই চলে যাবেন। প্রাপ্য টাকা করে হিসাব করে বুঝে নিতে যা সময় লাগলো, মাস 6। তারপরই কলকাতায় চলে এলেন। সেই সঙ্গে ওখানকার আধা বয়সী দাসীকেও উঁচি সুজিয়ে নিয়ে এলেন। ওখানে মানে ওদের বাংলোতে সব কাজই করতো। সে থাকলে নিশ্চিন্তে থাকতে পারবেন, কোনো ঝঞ্ঝট থাকবে না। সে গোড়ায় বড় গরম বলে ভয় পাচ্ছিল, বেশি টাকার লোক দেখাতে রাজি হয়ে গেল। কলকাতায় যখন এলেন, অনিলার বয়স তখন প্রায় 36। হোটেলের এই ঘরটি ভালো পেয়েছেন অনিলা।
দোতলা বারান্দার এক প্রান্তে সিঙ্গেল বেড ঘর। এইখান থেকে দিনরাতি সমুদ্রের ঢেউ ভাঙা দেখা যায়। দেখা যায় সকাল থেকে সন্ধ্যার বিচিত্র সে রূপ তরঙ্গ। হোটেলটির ব্যবস্থা মোটের ওপর ভালোই। সকালে বেশ ভালো ব্রেকফাস্ট, দুপুরে খাওয়া, বিকেলে জল খাবার, রাত্রে খাওয়া। এত খাওয়া পাহাড়ি স্বাস্থ্য নিয়ে এলেও সম্ভব নয়। তবু দেখেন মাকে করে করে যেসব এখানকার অখাদ্য মিষ্টি নিয়ে বেচতে আসে, বিক্রিও হয়। রাক্ষস নাকি, মনে মনে বলেন অনিলা। এই খাওয়া নিয়েই ঘটনার শুরু। একটি অল্প বয়সী ছেলে আছে, বয়স্কতা জিজ্ঞাসা করলে বলেছিল 18 কি 19 হবে, তাই মনে হয়। ছেলেটি খুব ঢ্যাঙা নয়, বেটে নয়, মাঝারি। রোগাও নয়, মোটাও নয়, বলা চলে সবই মাঝারি। একটু ঢেউ খেলানো ঘন চুল, রং মাজা, সর্বদাই সাদা মাজা পইতে, অর্থাৎ ব্রাহ্মণ। এসবের ওপরে যেটা চোখে পড়ে সে ওর চোখের দৃষ্টি। কোথায় যেন একটা আকর্ষণের শক্তি আছে, সেদিকে চাইলে বারবারই চোখের দিকে আগে নজরে পড়ে। এই ছেলেটি ঠিক রান্নার লোক কি ফরমাস কাটার লোক তা নয়। সেটা অবশ্য 2-1 দিন যেতে বুঝলেন অনিলা। আসলে ওর কাজগুলো তদারক করা। সবাই সকালে ব্রেকফাস্ট ঠিক পাচ্ছে কিনা, ঠিক সাজানো হয়েছে কিনা, কিংবা কিছু বাদ গেছে কিনা, বা তাতে কলার জায়গায় পচা কলা ডিশে পড়লো কিনা, এসব নজর রাখাই ওর কাজ। এছাড়া কে কখন খাবে, কে দুপুরে খাবে না, এসব লিখে রাখে প্রতিদিন পরের দিনের জন্য। কতকটা যাকে বলে মেজর ডোমো, সেই রকমই এর পদবী। ছেলেটির নাম নিরঞ্জন। নামটি বেশ, সবই ভালো, কিন্তু এরা মানে মালিকরা ভালো জামা দিয়ে রাখেন না কেন? ধুতি পরে খাটো মেরজায়ের মতো, আর যেটা কাছে দিয়ে একটা অল্প ঘামের গন্ধ পাওয়া যায়। এমনকি ফর্সা জামা পরে এলেও সে গন্ধ পাওয়া যায়। তাবুক, অনিলার মনে হয় এটাও ভালো লাগে। তা শুরু হলো খাওয়া তদবির থেকেই। প্রথম দিন ব্রেকফাস্টে ডিম সিদ্ধ ছিল। অনিলা তো মানেন না, আর ডিমটা তো প্রিয় নয় বলে সাধারণত সকলের সামনে খেতে চান না। অনিলা বললেন, নিরঞ্জন, আমি ডিম খাই না, এটা তুমি খেয়ে নাও। না না, আমি এক্ষুনি ডিশ সরিয়ে আনছি, অন্য আয়োজনও তো আছে। বলতে বলতে ডিশটাতে হাত দিতে যাচ্ছে, চট করে ঘুরে দড়ির কাছে পথ বন্ধ করে অনিলা বললেন, না নিরঞ্জন, এই নিয়ে তুমি যদি এত সব করো তো আমি খাবই না। আচ্ছা দিন, আমি নিয়ে যাব। না, তোমার কি খেতে হবে বলে একেবারে ডিমটা নিরঞ্জনের মুখের সামনে ধরলেন। প্রায় নিমেষেই ঘেমে উঠল নিরঞ্জন। কথা জড়িয়ে জড়িয়ে বললেন, মালিক কি বলবেন? ততক্ষণে ডিম মুখেই পুড়ে দিলেন অনিলা। পরের দিন এর বদলে টোস্ট, কলার সিঙ্গারা আর 2টি বড় রাজভোগের মতো রসগোল্লা রেখে যাবার পরই নিরঞ্জন এলো। ঠিক হয়েছে তো? নিরঞ্জন বললেন, খুব ভালো হয়েছে। এটা একটা আমার, একটা তোমার। আমি 2টো খাবো কেন? বলতে বলতে ডিশ তুলে প্রায় মুখের কাছে ধরলেন। প্রায় হা করে উঠল নিরঞ্জন, কিন্তু অনিলা বাধা দিয়ে বললেন, যদি বেশি কিছু করো এই রসগোল্লার রসে তোমার জামা ভেসে যাবে। এই দেখো তুলেছি, ভালো চাও তো খেয়ে নাও। অগত্যা খেতে হলো, এবং অনিলার হাত থেকে এই শুরু। বরং অনিলা বাইরে বেড়াতে গিয়ে 2-1টা ভালো জিনিস নিয়ে আসেন, নিরঞ্জনকে খেতে হয় সেগুলো। বড় জবরদস্তি করেন আপনি, এমন করে কেউ খাওয়ায় না। আস্তে আস্তেই বলে, খাওয়াটা সয়ে গেছে। একদিন হঠাৎ 2খানা 10 টাকার নোট ওর পকেটে পুরে দিলেন। এবার বাধা দিতে গেল বেশ জোরে। না 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 না, মালিক যাতে পারে আমার চাকরি যাবে, বড় কড়া উনি। এখানে নিয়ম হচ্ছে কেউ বকশিস দিলে ওই একটা বাক্সতে ফেলতে হয়, 6 মাস অন্তর খোলেন ওরা, সবাইকে ভাগ করে দেন। তা হোক বাপু, আমি পকেটে গুঁজে দিয়েছি, এখন তুলে নিলে আমার অপমান হলো না? আর এটা কেউ দেখছে না, ওনের ঘর কে দেখছে? টাকা তো ভালো জিনিসই। পকেট থেকে বার করে টাকাটা একে গুঁজে নিল নিরঞ্জন। এরপর এলো একেবারে 100 টাকার নোট। না না, এসব কি করছেন? আরে এটা তোমার জামার জন্য, ভালো দেখে পছন্দ মতো জামা মাপ দিয়ে করাবে, 2 দিন লাগে আরও দেব। জামা হলে পরে এসো।
অগত্যা তাও 1 মাস সরে গেল প্রায়। লোকে কি ভাববে? তাছাড়া বুড়িটা না ভয় পেয়ে যায়। এবার যাত্রার কথা তুলতেই হয়। ম্যানেজারকে নোটিশ দেন। হিসেবটা দেখুন। একটু ম্লান হয় বই কি নিরঞ্জনের মুখ। চলে যাবেন? তুমি চলো না আমার সঙ্গে। না, সে হবে না। ভালো চাকরি, গ্রামে বাবা ওই টাকা আসাতেই দিন গোনে। তুমি কত মাইনে পাও? 60 ছিল, 70 করেছেন। খাওয়া দাওয়া এখানে। আমার তো কোনো খরচাই নেই ধরুন। যা জামা কাপড় ওই বকশিসের টাকাতেই হয়ে যায়, বরং বাঁচে। অনিলা স্থির কণ্ঠে বললেন, আমি যদি 200 টাকা দিই, খাওয়া পড়া আলাদা। চাকরের কাজ তো এখানে করতে হয় না। তাছাড়া কে হয়তো আপনার বড়লোকের একটা খেয়াল, সেটা যখন চলে যাবে অথই জেলে পড়বো না। চাকর বলতে যা ভাবছো এক পাহাড়ি বুড়ি আছে সেই সব করে। তোমাকে হয়তো বাজারটা করতে হবে, আর এটা ওটা। তা তুমি ভয় পাচ্ছ? বলছো তোমাদের বাড়ির চালা নষ্ট হয়ে গেছে, এবার সামলাতেই হবে। 1000 টাকা এখনই দিতে হবে। আমি এখনই 1000 টাকা দিচ্ছি, চেক আছে, এখানে ব্যাংকে এসে জমা রেখেছি। যা আছে এখনো 1000 হয়ে যাবে। ভয় হয় নিরঞ্জনের ভবিষ্যতের কথা ভেবে। যদি অগাচ্ছলে পড়ি, আবার মনে হয় এ সুযোগ কি ছাড়া উচিত? এখনই তো চালাটার ব্যবস্থা পেয়ে গেল। আর বড় ভালো এই মেয়ে ছেলেটা, আপন করে ফেলেছে। কত বয়স হবে হিসাব করে? মনে হয় তো বেশ অল্প বয়সী। শেষ পর্যন্ত রাজি হয়ে গেল। সকালবেলায় বাড়ি পৌঁছে এসব কথা মনে হয়নি। ঘরবাড়ি একটু গুছিয়ে নিতেই দেরি হল। যে বুড়িটা ছিল সে তার বিবেচনা মতো পাশের যে ঘরে অন্য জিনিসপত্র থাকে তা সরিয়ে একটা বিছানা করেছিল। অনিলার তখন অত ভাববার সময় হয়নি। খাওয়ার পর যখন বিশ্রামের অবসর মিলল, তখন ওই বিছানা থেকে বলল, না না, ওখানেও বাবু শুতে পারবে না, তুই আমার ঘরে বিছানা করে দে। তারপর একটু বোধহয় বুড়ির ভ্রুকুটি থেকে বললেন, আসলে তোর যা নাক ডাকে, এই বেচারা শুতে পারবে কেন? ওর তো অভ্যেস নেই এসব। ওখানে আলাদা করে থাকতো, তাই হলো, এটাই সমীচীন। তাছাড়া আর কি হতে পারে? তখন নিরঞ্জনও বোঝেনি। রাত্রে এ ঘরের দরজা ভেটিয়ে দেওয়া হলে নিচের বিছানাতেই শুতে যাচ্ছিল। অনিলা নিঃশব্দে টেনে নিলেন ওপরের বিছানার দিকে। নিরঞ্জনের গায়ের জামা আগেই খোলা ছিল, ওর ওই রকমই অভ্যাস। বিছানায় শোবার পর অনিলাও দেহ অনাবৃত করতে বেশি সময় নিলেন না। মনে মনে নিরঞ্জন এইরকম একটা ভেবে নিয়েছিল বইকি। অতঃপর দুজনেই জীবনরাশি যেন উন্মত্ত হয়ে উঠল। হ্যাঁ, বাইরে যাই বইকি। একটা ট্যাক্সি নিয়ে কলকাতায় ঘোরে। কলকাতা তো নিরঞ্জনের কাছে স্বপ্ন বলতে গেলে। এদিক ওদিক ঘোরে, কখনো একটু বেশি দূরে যায়, সিনেমা দেখে, কখনো কখনো ভালো হোটেলে খায়। দেশ সেও যেন সুদূরের ব্যাপার হয়ে গেছে নিরঞ্জনের কাছে। বাড়িতে টাকা পাঠাবার কথা মনেও পড়ে না। অনিলাই মনে করিয়ে দেন, তবে অত টাকা পাঠাতে দেন না। বলেন, তোমাদের দেশের কথা কিছু শুনেছি, হয়তো ওই টাকায় তোমার কোনো ভাই নিজের নামে জমি কিনে বসবে। তুমি যেদিন বাড়ি যাবে দেখবে কিছুই নেই। না, তুমি যেটুকু টাকা পাঠাতে সেইটুকুই পাঠাও, বাকিটা এখানে একটা ব্যাংকে জমা, ভবিষ্যৎটা ঠিক রাখো। শুধু তাই নয়, ব্যাংকে নিয়ে গিয়ে ওর নামে একটা সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট করিয়ে দিলে, আর সেটা শুরু করলে নিজে থেকে 4000 টাকা দিয়ে। কি করছো? নিরঞ্জন বলে, ঠিক করছি, কখন কি হয় বলা যায়, তোমার ভবিষ্যৎ ভাবতে হবে তো। শুধু তাই নয়, অনিলা নিজের টাকার সুদ যখন আসে সঙ্গে সঙ্গে নিরঞ্জনের ব্যাংকের কিছু কিছু জমা দিয়ে দেন। এখন আর বিস্ময় প্রকাশ করে না নিরঞ্জন, হাসে, কখনো কখনো একটা চুমু খায়। চুমু খাওয়াটা নিরঞ্জন জানতো না, অনিলাই শিখিয়েছেন। এখন ওরও ভালো লাগে। বেশ সুবাতাসা জীবন্তরী বলে চলেছিল। মেয়ের কথাটা অনিলের মনেই ছিল না বলতে গেলে। ভেবেছিলেন হয়তো আর এখানে আসবেই না। হঠাৎই একদিন সশরীর এসে উপস্থিত হলো, তবে মালপত্র নিয়ে নয়। একটা হোটেলে রেখে মায়ের খোঁজে এসেছে। একটু দেরি হলো অনিলার। 3 বছর আগেও অপরটা সুন্দরী ছিল। ফর্সা বললে কিছু বলা হয় না, একেবারে সাদা মেমেদের মতো। ওইটাই তোকে বলতো, একেবারে মেমের মতো। এখন দক্ষিণ ভারতে থাকার জন্য সেই সীতাভানায়
কিন্তু এখন অনেক বেশি সুন্দর হয়েছে, চোখ ঝলসে দেওয়ার মতোই। চোখ ঝলসে যাওয়ার কথা সবচেয়ে যার, সে নিরঞ্জনে কিন্তু রূপ যাই হোক, প্রথম যা মনে হলো এই নবীন জীবনে এ একটা বাধা এলো। অনিলারও যে তা মনে হয়নি তা নয়, কিন্তু মেয়ে তো। তবে কথাবার্তায় বোঝা গেল অপর্ণা এখানে বাস করবে না, হোটেলেই থাকবে। আসলে এই দুটি ঘরের মধ্যে সে তার নিজের মতো থাকতে পারবে না। তাছাড়া সে বেশি দিন থাকবেও না। কলেজ থেকে চাকরি নিয়ে এসছে, পরীক্ষায় প্রথম হয়েছিল বলে ম্যাম প্রিন্সিপাল বড় মিলিটারি হাসপাতালে নিজেই সুপারিশ করে চাকরির ব্যবস্থা করেছেন। আপাতত মিরাট তার কাজ থেকে হয়তো বিলেতে পাঠাবার ব্যবস্থাও করবেন। যাই হোক, সারা বেলাটা কাটলো মায়ের কাছে, মায়ের হাতে রান্না খেলো। তবে বললে, এই দুটি ছোট ঘর, ট্যাপা গোজার মতো থাকতে পারবো না, ওখানেই থাকবো। রাত্রে খাই কম, যা হয় একটু খেয়ে নেবো, দিনে তোমার হাতেই খাবো। তবে আমার সময় কম, পুরো 1 মাসও নয়। মিলিটারি ব্যবস্থা, ঠিক সময় গিয়ে হাজির হতে হবে। কিন্তু মা, আমি তো এ পর্যন্ত কলকাতা শহর দেখিনি, সেটা একটু দেখাও আগে। তার কি ব্যবস্থা? মেয়ে রাতটা থাকবে না, নিরঞ্জনের কষ্ট হবে না ওই ঘরে শুতে, সেটা বুঝে নিয়েই পুলকিত হয়ে অনিলা বলে, ও, তার জন্য কোনো ভাবনা নেই। এই যে নিরঞ্জন, ওকে আমি সারা কলকাতা ঘুরিয়েছে অনেকবার। নিরঞ্জনই তোকে দেখাবে। আমি যদি যাই তোর খাওয়া হবে না। কতদিন পর তোর জন্য কদিন ডাকবো না, ওই নিরঞ্জনই দেখাবে, ট্যাক্সি করবে, সেটাকে আমি দেবো, তুই ভাবিস নি। নিরঞ্জন ও অনিলা দুজনেই নিশ্চিন্ত হলো। ওরা ভালোই হলো, মোটামুটি যা দেখার তা দেখা হলো। সেই সঙ্গে দুজনের ঘনিষ্ঠতাও একটু হবে বই কি, তাও হলো। খাওয়া দাওয়া রোজ মায়ের হাতে হয়ে ওঠে না, ঘুরতে ঘুরতে দেরি হয়ে যায়। অপর্ণা ওকে নিয়ে ভালো মিলিটি হোটেলে যায়, কাঁটা চামচ ধরারও কোনো অসুবিধা হয় না, ওটা নিরঞ্জন জানতো। ঘনিষ্ঠতা আরও ঘনীভূত হবে, এই তো নিয়ম। নিরঞ্জন এই সুন্দরের দিকে আকৃষ্ট হবে, সে তো স্বাভাবিক নিয়ম। কিন্তু আশ্চর্য, এই নিরঞ্জনের দিকে এত দেশ ঘুরে, এত পুরুষ দেখেও অপর্ণাও আকৃষ্ট হলো কেন, কি জানে। মিলিটারি হাসপাতালের নিয়মও ভাঙল অপর্ণা। মায়ের অসুখ বলে 10 ছুটি নিল, তাতে নিরঞ্জনের দিকে আকর্ষণটা কমল না, উগ্রতর হলো। বলা উচিত উভয় পক্ষে। একদিন প্রায় নিঃশব্দে নিরঞ্জনকে নিয়ে অপর্ণা মিরাটে চলে গেল। কি পরিচয় দেবে সে ভেবে নেবে পথে যেতে যেতে। মাসখানেক সময় আচ্ছন্ন হয়েছিল নিরঞ্জন, সুন্দরী মেয়ের মোহ। কিন্তু ক্রমশ নিরঞ্জনের বিবেক দংশন শুরু হয়। শুধু তাও নয়, এখনো অনিলার দিকে তার আকর্ষণ শুধু নয়, তাদের ভালোবাসা সত্যিই গাঢ় হয়ে গেছে, এইটাই ভালোভাবে বুঝল। না, অপর্ণাকেও আরো ভালো লাগে কিনা অত বোঝে না, এখন অনিলার জন্য যেন পাগল হয়ে ওঠে। একদিন শুধু চলে যাচ্ছে বলে বেরিয়ে গেল, কিছু টাকা ছিল সঙ্গে, তাতেই টিকিট কেটে গাড়িতে উঠল। সেই বাড়ি, সেই বুড়ি, তো অনিলা কই? ওকে দেখেই বুড়ি কেঁদে ফেলল। সেই এলে দাদা, একটু আগে এলে না? সিরিয়াস হয়ে গেছে প্রায়, দেখো যদি এখনো চোখ মেলে দেখতে পারে। প্রায় চিৎকার করে উঠল নিরঞ্জন, সে কি, কেন এমন হবে? বুড়ি এবার নিজের মধ্যে ধরল, এমন হবে? তুমি চলে গেলে আর মুখে জল দেয়নি জানো, শুধুই কেঁদেছে। নিরঞ্জন ছুটে পড়ে গেল। না, তখনও প্রাণ আছে একটু। চোখ খুললেন, মুখে একটু হাসির ভাবও এলো। নিরঞ্জন মুখের ওপর মুখ নিয়ে বললেন, কেন এমন করলে? কেন কেন? আমি পাপী, তার জন্য জীবন দিলে? অনেকক্ষণ পর কথা বললেন অনিলা। আমি জানতুম তুমি আসবে, তবু একটা সহ্য করতে পারলুম না। শোনো, আর সময় নেই। এ বাড়ি, টাকা করি সব তোমাকে দিয়েছি, রেজিস্ট্রি হয়ে গেছে। তুমি আসবে, এখানে থাকবে, তাতেই আমার শান্তি পাবে। হাওয়া হাওয়া করে কাঁদতে লাগলো নিরঞ্জন। মৃত্যুর পর দাহ করে বাড়ি এলে বুড়ি বললে, দাদা তুমি তোমাকে গাড়িতে তুলে দাও।
এখানে আর আমি থাকবো না। কেমন স্থির হয়ে গেছে নিরঞ্জন। বলল, চল তোমাকে তুলে দিচ্ছি। তারপর ফিরে এসে সে বাড়িতে চাবি দিয়ে সে চাবি অনিলার মৃত্যু সংবাদ রেজিস্ট্রি করে পাঠিয়ে দিলে। তারপর এক বস্ত্রে সামান্য যে কটা টাকা ছিল তাই নিয়ে দেশে চলে গেল। ব্যাংক থেকে টাকা তোলার কথাও মনে পড়ল না। নমস্কার, গল্প পাঠ আজ এখানেই শেষ হলো। সকলে ভালো থাকবেন।